সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আমরা এখন দেখতেই পাচ্ছ দুজনে বাইকে করে চলে যাচ্ছি লং ড্রাইভে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি আমরা বকখালিতে। একদিনে ছুটি পেয়েছিলাম, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমাদের ডায়মন্ড হারবার থেকে বকখালির দূরত্ব প্রায় 85 কিলোমিটার। আমরা বাইকে করেই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বাসের যাতায়াতের জন্য বাসও আছে, ডায়মন্ড টু বকখালি বাস আছে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করিনি, আমরা বাইক ছিল তাই বাইকে করেই অনেকটা আর কি অনেকটা লং রাস্তা আর কি। তো লং ড্রাইভটা এনজয় করতে করতে গিয়েছিলাম। চারিদিকে সবুজ প্রান্তর দেখতেই পাচ্ছ। এত সুন্দর রাস্তা, আর সকালবেলার ভোরবেলার এত সুন্দর একটা মনোরম দৃশ্য, সেটা আর আমরা হাতছাড়া করিনি। তাই বাস না করে তাই বাইকেই দুজনে বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যস্থলে। আর যারা যারা নির্জন সমুদ্র উপভোগ করতে চাও, সমুদ্রকে ভালোবাসো, তারা অতি অবশ্যই একবার বকখালি ঘুরে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, তোমাদের ওখানে খুব ভালো লাগবে। আর নির্জন একেবারেই বলবো না, কারণ ওখানে পর্যটকদের ভিড় যথা সময়ে সময়ে থাকে। আর সমুদ্র যদি কেউ ভালোবেসে থাকো তাহলে অতি অবশ্যই একবার বকখালি তোমরা ঘুরে আসতেই পারো একদিনের ছুটিতে। এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নামখানা রোড। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তার পরের দিনই ছিল বিশ্বকর্মা পুজো, তাই ওখানে বিশ্বকর্মা ঠাকুর উঠেছে রাস্তায় রাস্তায়। তো সেগুলো ঠাকুর দর্শন করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছ এটা নামখানার ব্রিজ। আমরা নতুন এই ব্রিজটা এর আগে যখন হয়েছিল তারপর থেকে আমরা যাইনি, এই প্রথমবার এই ব্রিজটাই আমরা আর কি যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। রওনা দিতে গেলে এই ব্রিজটা তোমাকে পেরোতে হবে। আগে এই ব্রিজটা ছিল না, তারপরে এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আগে লঞ্চ করেই ফেরিঘাটে পারাপার করা হতো। তো যাই হোক, এই নামখানা ব্রিজটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এটা হয়ে মানুষের খুব যাতায়াত ব্যবস্থার সুবিধা হয়ে গেছে। আর লঞ্চের জন্য অপেক্ষা করতে হয় না, কখন জোয়ার ভাটা এইসবের অপেক্ষা করতে হয় না। সোজা বাইক বা বাস এখান থেকে মানুষজন যাতায়াত করে, তো মানুষের খুব সুবিধা হয়েছে। আর বকখালি সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি। বকখালি হলো ভারতের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ মহকুমার নামখানা সিভি ব্লকের নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটা পর্যটন কেন্দ্র। আর বঙ্গোপসাগরের তীরে এটা লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। আর যারা ভ্রমণ পিপাসু মানুষ অথচ নির্জন জায়গা পছন্দ করে, খুব বেশি কোলাহল পছন্দ করো না, তাদের জন্য এই বকখালি জায়গাটা একদম পারফেক্ট। আর এখানে বকখালিতে দেখার মতো আছে ম্যানগ্রোভ বন, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, ভিডিওটা দেখতে থাকো তোমরা, তখনই দেখবে। আর এই যে নামখানা ব্রিজটা বলতে বলতে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর একটা দৃশ্য। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওই নিচ দিয়ে যাতায়াত করা হতো আগে। আর এই যে নতুন ব্রিজটা এখন তৈরি করা হয়েছে। তো বকখালিতে আবার ফিরে আসি কথায়, ম্যানগ্রোভ বন তো পাওয়া যায়। আর ওখানে কি বলবো, চিড়িয়াখানার মতো আছে, এখন আপাতত বন্ধ আছে। ওখানে হরিণ, কুমির এগুলো আগে খোলা ছিল, বাট এখন আর নেই। আর এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছ, এই লজটা বেভিউ ট্যুরিস্ট লজ, এই লজেই আমরা পৌঁছে গিয়েছিলাম। এটা আমরা এটা আমরা একদিনের জন্য নিয়েছিলাম। এর ভাড়া কত কী আমি সবই তোমাদের ডিটেলস জানাবো। তো বকখালি হচ্ছে, এরপরে বকখালির ভেতর থেকে আপনার ফ্রেজারগঞ্জেও যাওয়া যায়। ফ্রেজারগঞ্জ হচ্ছে ওখানে মাছ মৎস্য কেন্দ্রের জন্য বিখ্যাত। আর আমরা যে হোটেলটায় আর কি, হোটেল বলতে ওই যে লজে ছিলাম, তো ওই লজে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বাইরে খেয়েছিলাম। তো আমরা প্রথমে ওই হোটেলে এক নাইটের জন্য ভাড়া নন এসি 850, আর এসি হলে 1200। আমরা নন এসি ছিলাম 850। তো ওই হোটেল থেকে যথারীতি আমরা হোটেলে পৌঁছানোর পরে লজে পৌঁছানোর পরে আমরা ওখানে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রে চলে আসি। কারণ এখানে আমরা তখন পৌঁছেছিলাম তখন সকাল 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। যদিও আমরা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, 6:30টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে, আর সেদিনকে পূর্ণিমা ছিল, তাই পূর্ণিমাতে জল একদম কাছাকাছি এসে গিয়েছিল। বকখালিতে সচরাচর যারা দুপুরবেলা আসে তারা জল অতটা পায় না, অনেকটা দূরে হেঁটে হেঁটে গিয়ে জল পেতে হয়। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা এত কাছে জল পেয়েছি, একদম সমুদ্রের মোহনার কাছেই আমরা জল পেয়ে গেছি। তাই দেরি না করে লজ থেকে বেরিয়ে একদম সোজা আমরা চলে এসেছিলাম এই সমুদ্রের কাছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত কী বলবো, এত সুন্দর ভালো লাগার মুহূর্ত। খুব 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 আনন্দ করেছি দুজনে মিলে। তোমরা ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই। আর আমরা দুজনে এই যে এখন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। আর এই যে অল্প অল্প ঢেউ আসছে, বকখালিতে পুরী বা দীঘার মতো এত বড় বড় ঢেউ আসে না, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এখানে সবথেকে ভয়ের যেটা কারণ হচ্ছে চোরাবালি। এই চোরাবালি কিন্তু খুবই সাংঘাতিক, চোরাবালি থেকে সাবধানেই থাকতে হবে। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদিকে। তো বকখালিতে গিয়ে একদিনের যদি তোমরা থাকতে চাও তাহলে 400 টাকারও রুম ভাড়া আছে। তুমি যেরকম লজ নেবে সেরকম ভাড়া পড়বে। তবে এখানে খাওয়া দাওয়ার কথা বলি, যদিও আমার ভিডিওতে খাওয়া দাওয়ার কিছু শ্যুট করা হয়নি, তো আমি এখানে ডিটেলসটা বলে দিচ্ছি। ডিটেলস বলতে আমি যেটা বলতে চাইছি, এখানে খাওয়া দাওয়া একটু কস্টলি। তো আমরা সিম্পল ভাত সবজি প্লেট আর তার সাথে বাগদা চিংড়ি আর ভোলা মাছ নিয়েছিলাম। তো ভোলা মাছ ওখানে বাগদা চিংড়ি 250 350 মতো পড়েছিল। তো এক্স্যাক্ট আমার প্রপার টোটাল দুজনের কতটা পরিমাণ বিল এসছে আমার এক্স্যাক্ট টোটাল নাম্বার মনে নেই, বাট এখানে খাওয়া দাওয়া একটু কস্টলি। তো যাই হোক, কস্টলি হলেও তোমরা এখানে একদিনের ছুটি কাটাতে অতি অবশ্যই চলে আসতে পারো। আর এখানকার তুমি যদি রাতের সৌন্দর্য উপভোগ করতে চাও সমুদ্রে, তাহলে এখানে স্টে করে যাও একদিনের জন্য। তো রাত্রেবেলাটা সত্যি অসাধারণ। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়, সেগুলো মাছ আপনাকে ভেজে সার্ভ করবে। তারপরে ফুচকা থেকে শুরু করে নানান রকম খাবার দাবার সব কিছুই আছে। তো রাতের সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাকে এখানে একদিন স্টে করতেই হবে। আর তারপরে এখানে সমুদ্র বিচে বসে থাকার জন্য চেয়ার ভাড়াও 10 টাকা করে পাওয়া যায় পার আওয়ার। তো সেই অনুযায়ী তোমরা বসেও সমুদ্র উপভোগ করতে পারো, সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই বিচের মধ্যে। তো যাই হোক, আমরা এখানে এখন সমুদ্র কাটাচ্ছি, সমুদ্রে ঘোরাফেরা করছি। আর আমরা এখানে চান করিনি, কারণ এখানে প্রচণ্ড বালি। তো সেই কারণে আমরা চান করিনি। তো যাই হোক, চান না করলেও প্রায় অনেকটা দূর আমরা মানে গিয়েছিলাম সমুদ্রের। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর আরেকবারও বলে রাখি, পুরী বা দীঘার মধ্যে এখানে কিন্তু বড় বড় ঢেউ নেই। তো সে কারণে কোনো ভয় পাওয়ারও কারণ নেই, মানে কোনো কারণ নেই। শুধু একটু সময়ে মানে একটু দেখে শুনে নিতে হবে যাতে চোরাবালি না থাকে। তো সাবধানে তোমরা সমুদ্রে নেমো সবাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে এই যে দুজনে হাত ধরে ধরে সমুদ্র বিচে ঘুরছি।
আর এখানে হচ্ছে আমরা প্রায় 12:30টার মতো ছিলাম, 8টা থেকে 12:30টার মতো এতক্ষণ সময় কাটিয়েছি। সত্যি কথা বলতে কি ওখান থেকে আসতে ইচ্ছাই হচ্ছিল না। আর আমরা যখন গিয়েছিলাম তখন ভালোই মোটামুটি লোকজন ছিল, তোমরা দেখেছো ভিডিওতে। তো এখন অফ সিজন বলে তাই মোটামুটি লোক আছে, খুব একটা যে ভিড় তেমন কিছু না। সিজনে আবার প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক, এখন আমরা বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়েছি হেনরি আইল্যান্ডের দিকে। এটা হচ্ছে বকখালির আর একটা সুন্দর সুন্দর জায়গা। তোমরা যদি কেউ বকখালি যাও অতি অবশ্যই হেনরি আইল্যান্ড যেও। ওখান থেকে কিছুটা দূরেই অবস্থিত এই হেনরি আইল্যান্ড। হেনরি সাহেবের মানে এই আইল্যান্ডটা উনি আর কি আবিষ্কার করেছিলেন। তো যাই হোক, আমরা এই হেনরি আইল্যান্ডে ম্যানগ্রোভ অরণ্য ভর্তি। এখানে হেতাল গাছ থেকে শুরু করে গড়ানটা দেখতে পাওয়া যায় না, হেতাল গাছ আছে। তারপরে আর একটা হচ্ছে, হ্যাঁ গড়ানটা আছে, গাছটা নেই। তো যাই হোক, ম্যানগ্রোভ অরণ্য এখানে প্রচুর আছে। শ্বাসমূল তোমরা দেখতে পাবে, ঠেসমূলটা হয়তো দেখতে পাবে না, ভিডিওটা চলাকালীন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই যে ছোট ছোট ভেরি, ছোট বলবো না, বলাটা ভুল হলো আমার, ছোট না বিশাল বড় বড় ভেরি আছে এখানে। মাছ চাষ করা হয় এই আইল্যান্ডের ভেতরেই। এখানকার মানুষেরা মাছ চাষ করে থাকে, তাদের জীবিকা নির্বাহ করে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা বাইক নিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তো এখানে বাইক নিয়ে গেলেও 10 টাকা চার্জ নেবে, পার হেড 10 টাকা করে প্রবেশ মূল্য। তো এই আইল্যান্ডের ভেতরে তোমরা সমুদ্র দেখতে পাবে, যদি মানে আইল্যান্ডের মানে কি বলবো, মানে সময়টা যদি ঠিকঠাক থাকে তাহলে কাছাকাছি জল দেখতে পাবে, নাহলে অনেকটা দূরেই হেঁটে যেতে হবে। তো এখানে লাল কাঁকড়াও তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। এখন আমরা হোটেল থেকে মানে লজ থেকে বেরিয়ে এই যে একটা ঢালাই ফেলা সুন্দর রাস্তা থেকে আমরা বেরিয়ে চলেছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ ভেরি, এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় ভেরি। এখানে এরা মাছ চাষ করে, মাছ চিংড়ি চাষ করে জীবিকা নির্বাহ করে। আর আমরা এই দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম হেনরি আইল্যান্ডে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্য, এটা নিম গাছও ছিল এর মধ্যে, প্রচুর নিম গাছ ভর্তি ছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এসে পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। তো এখানে বাইকটা রেখে এবারে ভিতরে ঢুকতে হবে। আর এখানে বলেই দেওয়া হয়েছে যে হেনরি আইল্যান্ডের ভিতরে চোরাবালি আছে, তো সাবধানে সেখানে নামতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ হেনরি আইল্যান্ডে কিন্তু চান করা যায় না, হেনরি আইল্যান্ডে বেশি চোরাবালি থাকে, তো ওখানে চান করা খুবই মুশকিল। আর দেখতেই পাচ্ছ কেমন মানুষজন এসছে, মানুষজনের ভিড়। আর এই পোলটা পেরিয়ে এবারে আমরা পাশে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই রাস্তাটা হয়ে মানে কি বলবো, এত সুন্দর মনোরম দৃশ্য। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এই যে শ্বাসমূল হয়ে আছে। আর তোমাদেরকে বলে রাখি, এই ছোট ছোট ক্লিপ করতে করতে আমি ভিডিওটা মানে ঠিক ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, যতদূর পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট ছোট শ্বাসমূল দেখতে পাচ্ছ, এখানে ঠেসমূল দেখতে পাওয়া যায় না, এখানে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। আর বকখালি এলে আর একটা জায়গা আছে, এই হেনরি আইল্যান্ডের কাছে থেকেই যেতে হবে, সেটা হলো জম্বুদ্বীপ। তো জম্বুদ্বীপে সাধারণত অনেক পর্যটক যায়, আবার অনেক পর্যটক যায় না। আর এখানে তো তোমাদের ফ্রেজারগঞ্জের কথা বলেই দিয়েছি, সেই ফ্রেজারগঞ্জটাও তোমরা ঘুরে আসতে পারো। আমরা ফ্রেজারগঞ্জে ঢুকিনি, মানে আমাদের ঢোকা হয়নি, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর পাশে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাবলা গাছ। তো এই যে ঝড়ের মধ্যে এখানে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো ঝড় বলতে ওই যে আমফান ঝড় এসেছিলো, তো তখনই এইগুলো ক্ষতি হয়েছে, বা এরপরে আরও যে ছোটো ছোটো ঝড়গুলো এসেছিলো। তো সমুদ্র তীরবর্তী অঞ্চল বুঝতেই পারছো, এই যে আমরা হেনরি আইল্যান্ডে এবারে ঢুকে গেছি। এই যে আইল্যান্ডটা দেখতেই পাচ্ছ, কত 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 দূরে জল অবস্থিত এখন চলে গেছে। আর একটা কথা জানিয়ে রাখি, হেনরি আইল্যান্ড কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, বিকাল 5টার মধ্যে। তো তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, আর এখানকার সৌন্দর্য দৃশ্য উপভোগ করছিলাম। আর এই যে এখানকার সানসেটটা তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর দৃশ্য। আর এই যে বালি, এখানকার বালি কিন্তু শক্ত বালি, বালিটার ডিজাইন দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই যে সানসেটটা তোমরা দেখে নাও, মন মুগ্ধ হয়ে যাবে। আর এখানে লাল কাঁকড়াও তোমরা দেখতে পাবে। লাল কাঁকড়া আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি যখনই ভিডিওতে মানে আনতে যাচ্ছিলাম ওরা পালিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বক বক করবো না, তো দেখতে থাকো।
যাই হোক, হেনরি আইল্যান্ডে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এরপরে আমরা লজে ফিরছিলাম। তো লজ থেকে আবারও রাত্রে আবার বেরোবো বিচে। তো বেরোবো বলতে বিচেই বসে থাকবো। তার আগেই যে সানসেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। আমরাও বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। আর এই যে রাস্তা ধরে, ঢালাই ফেলায় রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়ছি। আর আমাদের সামনে ওই যে দুটো টোটো, মানে ওর আগে আর একটা টোটো ছিল, আমরাই শেষ আর কি। যে এরপরে আর কি হেনরি আইল্যান্ড, ওখানে এবারে সবাইকে আর কি বলে দেওয়া হলো চলে আসার জন্য। তো 5টার পর ওখানে আর কাউকে অ্যালাউ করা হয় না। তো এবারে এই যে দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর যে ক্যামেরাতে বন্দি না করে পারলাম না। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি ছোট ক্লিপস করেছি, তাই ফোনটা ঠিকভাবে আমার আমি জানি ক্যামেরাটা ঠিকভাবে হয়নি ধরা। তো যাই হোক, একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে এবারে লজে ফেরার সময়, আর ভেড়িগুলো এই সময় এত সুন্দর লাগছিল, জলের ওপরে সূর্যের ছায়াটা মানে আলোটা পড়েছিল। তো যাই হোক, এবারে আমরা লজে পৌঁছে সমুদ্র রাতের সৌন্দর্য উপভোগ করব। তো আমরা ওই সমুদ্রের ওখানে মানে লজে পৌঁছে সমুদ্রের ওখানে 9টা পর্যন্ত ছিলাম, মানে 8:30 পর্যন্ত ছিলাম। তারপরে আবার রাতের খাবার দাবার বাইরে থেকে খেয়ে আমরা আবার লজে ফিরে গিয়েছিলাম। আর ওখান থেকে ভোর 6টার সময় উঠে আমরা যথারীতি বাড়ি চলে এসেছিলাম। তো এই পর্যন্ত, পরে আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখাবে। টাটা।